ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর তথ্য অনুসন্ধান এবং বিশ্লেষণে বার্ষিক পরীক্ষার কমন উপযোগী কিছু ছোট অঙ্ক, গড় মধ্যক প্রচুরক এরকম টপিক্সে কিছু অঙ্কের সমাধান করব এবং এই অঙ্কগুলোর আলোকে বার্ষিক পরীক্ষার এরকম অঙ্ক আসতে পারে। বিদায় এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তো আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমি কিছু অঙ্ক এখানে সলভ করব। যেমন 1 নম্বর অঙ্কে আমি ডাকটা লিখে রাখলাম হচ্ছে 9, 17, 20, 11, 7, 19, 12, 16, 14, 22, 21 এই উপাত্তগুলো মধ্যক নির্ণয় করতে বলছে। উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করতে গেলে প্রথম আগে দেখতে হবে উপাত্তগুলো সাজানো আছে কিনা, অর্থাৎ বিন্যস্ত আছে কিনা। যদি বিন্যস্ত না থাকে তাহলে উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হবে। উপাত্তগুলোকে বিন্যস্ত করা, অবিন্যস্ত যদি থাকে তাহলে বিন্যস্ত করতে হবে, আর যদি বিন্যস্ত করা থাকে তাহলে আর কিছুই করতে হবে না। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে উপাত্তগুলো বিন্যস্ত করা নেই, অর্থাৎ মানে ঊর্ধ্বক্রম অথবা অধক্রমে সাজানো নেই। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, অধক্রম মানে বড় থেকে ছোট। তো কোনোভাবে সাজানো নাই বিধে আমাকে সাজায় নিতে হবে প্রথমে। তাহলে প্রথম কাজে হচ্ছে মধ্যক, যদি উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করতে বলে প্রথমে উপাত্তগুলোকে মানে ঊর্ধ্বক্রমে সাজাবো। ঊর্ধ্বক্রমে সাজাতে পারি, অধক্রমে সাজাতে পারি। তো আমরা প্রথমে ঊর্ধ্বক্রমে সাজালাম। ঊর্ধ্বক্রমে যদি সাজাই তাহলে হচ্ছে ছোট থেকে বড়, তাহলে এই উপাত্তের মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 7। তাহলে 7 থেকে স্টার্ট করব। প্রথমে লিখব হচ্ছে 7, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 11, তারপরে হচ্ছে 12, তারপরে 14, তারপরে হচ্ছে 16, তারপরে হচ্ছে 17, তারপরে হচ্ছে 19, তারপরে হচ্ছে 21, 20, তারপরে হচ্ছে 21, তারপর হচ্ছে কি 22। এই টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ এখানে 11টা উপাত্ত। এবার উপাত্তগুলোকে আমরা যে গণে এভাবে লিখবো উপাত্ত সমূহের সংখ্যা 11। এবার 11 লাইন দেখে বুঝতে হবে 11 কি সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে আমাকে লিখতে হবে কি 11 হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n+1/2 তম পদ, যেখানে n হচ্ছে মোট উপাত্ত। তাহলে এখানে মোট উপাত্ত হচ্ছে 11। 11-এর সাথে 1 যোগ করব, ভাগ করব 2 দ্বারা। 11-এর সাথে 1 যোগ করলে হয়ে যায় 12। 12কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 6। তাহলে 6তম পদটা কি হবে, মধ্যক। এবং এই 6তম পদটা কিন্তু এই প্রশ্নে যা আছে তা লিখব না, এখানে 6তম পদ গুণে দেখব 6তম পদ কোনটা। 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 6তম পদ হচ্ছে 16। তার মানে এই উপাত্তের মধ্যক হচ্ছে কি, এই উপাত্তের মধ্যক হচ্ছে 16। তাহলে আমরা লিখতে পারি সুতরাং মধ্যক হচ্ছে 16। ঠিক আছে, আশা করি উপাত্ত থেকে কীভাবে মধ্যক নির্ণয় করতে হয় এটা তোমরা বুঝতে পেরেছ। এবার হচ্ছে 2 নম্বর অঙ্কে যাব। 2 নম্বর অঙ্কে হচ্ছে উপাত্ত সমূহের এটাও মধ্যক নির্ণয় করে বলছে। কিছু সংখ্যা দেওয়া আছে 1400, 2500, 1100, 800, 1500, 700, 600, 900, 1050, 1200। বলছে উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে। তাহলে প্রথমে আমরা যদি এটা সমাধান করি, উপাত্তগুলোকে প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। যদি মানের ঊর্ধ্বক্রমে সাজায় তাহলে ছোট থেকে আস্তে আস্তে বড়। তাহলে এখান থেকে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 600, ঠিক আছে। আর সব থেকে বড় সংখ্যা হচ্ছে কি 2500। তো আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। প্রথমে লিখলাম 600, তারপর হচ্ছে 700, তারপর হচ্ছে কি 800, 900, 1050, তারপর হচ্ছে 1100, 1200, 1400, 1500, 2500। এই যে মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজালাম, সাজিয়ে এখানে গণে দেখব যে কয়টা উপাত্ত দেওয়া আছে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। 10 মানে কি সংখ্যা, জোড় সংখ্যা। তো আগের অঙ্কটা বলছিলাম কিন্তু বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n+1/2 তম পদ। আর যদি জোড় হয়, এই যে আমরা লিখলাম যে উপাত্ত সমূহের সংখ্যা হচ্ছে 10, যা জোড় সংখ্যা। জোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n/2 ও n/2+1 তম পদ ভাগ হচ্ছে কি 2, n/2। তাহলে n মানে হচ্ছে এখানে কয়টা সংখ্যা, 10টা সংখ্যা। 10কে আমরা 2 দ্বারা ভাগ করব, আর এখানে কি এই 10কে আমরা 2 দ্বারা ভাগ করে এটার সাথে কি 1 যোগ করব। 10কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে 5, ও এখানে 5-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 6। 5 ও 6তম পদের যোগফল, এততম পদের যোগফল ভাগ হচ্ছে 2, ঠিক আছে।
তাহলে 5 এবং 6তম পদ আমরা যদি এখানে গুণে দেখি 1 2 3 4 5 6, এই যে 5 আর 6তম পদটা হচ্ছে এখানে 1050 এবং কি 1100। তাহলে এই দুটো সংখ্যা আমরা লিখলাম যে 1050 যোগ হচ্ছে 1100, এটাকে যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 1050 এবং 1100 যদি যোগ করি তাহলে হচ্ছে 2150, 2150 যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে 1075। অর্থাৎ এই অঙ্কের মধ্যক হচ্ছে কি 1075। তাহলে এই মধ্যক মানে উপাত্ত যদি জোড় থাকে তাহলে জোড়ের সূত্র হচ্ছে এটা, আর যদি বিজোড় থাকে তাহলে বিজোড়ের সূত্র হচ্ছে কি এটা। তো আশা করি জোড় বিজোড় উপাত্ত জোড় থাকলে কীভাবে মধ্যক করতে হয় এবং বিজোড় থাকলে কীভাবে মধ্যক করতে হয় নিয়মটা তোমরা বুঝতে পেরেছ। তো এবার যা হচ্ছে 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে আমরা দেখব গড় নির্ণয় করতে বলছে। তো আমরা জানি গড় নির্ণয় সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। তাহলে প্রথমে 3 নম্বর অঙ্কেটা একটা দেখব। 2, 5, 6, 8, 5, 12, 18, 16 সংখ্যাগুলো গড় নির্ণয় করো। তো এখানেও লক্ষ্য করো এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো কিন্তু কোনটাই বিন্যস্ত করে সাজানো নেই। তো সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করতে গিয়ে প্রথমে আমরা কী করতে পারি, যেভাবে আছে সেভাবেই করতে পারি। যেহেতু গড় বলছে, গড় মানে কি শুধু যোগ করলেই হয়েছে, এখানে কোনো সাজানোর দরকার নাই। কিন্তু যদি তোমাকে মধ্যক এবং প্রচুরক বলে তাহলে অবশ্যই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অথবা অধক্রমে সাজিয়ে তারপর কি মধ্যক প্রচুরক নির্ণয় করতে হবে। শুধু গড় করতে গেলে কোনো কিছু সাজাতে হবে না। তাহলে এখানে প্রথমে সবগুলো আমরা যোগ করবো। প্রথমে 2 যোগ হচ্ছে 5, তারপরে 6, তারপরে যোগ হচ্ছে 8, তারপরে যোগ 5, তারপরে যোগ 12, তারপরে যোগ 18, তারপর হচ্ছে 16। তো এখানে কয়টা সংখ্যা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার মানে মোট উপাত্ত হচ্ছে কয়টা 8টা। 8টার যোগফল হচ্ছে কত 72। তো গড় নির্ণয় সূত্র হচ্ছে সংখ্যাগুলোর সমষ্টি ভাগ হচ্ছে কি মোট সংখ্যা অথবা রাশিগুলোর সমষ্টি ভাগ হচ্ছে কি রাশিগুলোর সংখ্যা। তাহলে যে সংখ্যাটা এখানে দেওয়া আছে কত 72, এই 72কে আমরা কী করব 8 দ্বারা ভাগ করব। তাহলে উপরে থাকবে কি 72, নিচে থাকবে কি 8। 8 দ্বারা যদি 72কে ভাগ করা হয় 8 9 72, তার মানে এই সংখ্যার গড় কত হবে 9। ঠিক আছে। তাহলে উপাত্ত যদি দেওয়া থাকে তাহলে উপাত্ত থেকে কীভাবে গড় নির্ণয় করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ। তবে একটু ব্যতিক্রম একটা অঙ্ক, এই অঙ্কটা একটু দেখব যে বলছে 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো লেখো এবং সংখ্যাগুলো গড় নির্ণয় করো। 50 থেকে ছোট, তো 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কী কী আমরা যদি দেখি, মৌলিক সংখ্যা কোনগুলো যেগুলোকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না, এই সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর যেটাকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে এক মৌলিক কোনো যৌগিক কোনো সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তারপর প্রথমে লিখব 2, তারপর হচ্ছে 3, তারপরে 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47 এই সবগুলো হচ্ছে কী সংখ্যা মৌলিক সংখ্যা। এবার সবগুলো সংখ্যা যদি আমরা গণে দেখি কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, অর্থাৎ 50 থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি 15টি। এবার এই সংখ্যাগুলো কি করতে বলছে গড় নির্ণয় করতে বলছে। তাহলে গড়ের সূত্র কি হবে, রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে কি রাশিগুলোর সংখ্যা। তাহলে এই মৌলিক সংখ্যাগুলো যদি আমরা এখন যোগ করি সমষ্টি করি তাহলে সবগুলা 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ 17 যোগ 19 যোগ 23 যোগ 29 যোগ 31 যোগ 37 যোগ 41 যোগ 43 যোগ হচ্ছে 47, সবগুলো সংখ্যা যোগ করলে যোগফল আসবে হচ্ছে 328। এখন এই মৌলিক সংখ্যাগুলো যদি গড় নির্ণয় করি তাহলে উপরে থাকবে হচ্ছে কি সংখ্যাগুলোর যোগফল, নিচে থাকবে হচ্ছে কি সংখ্যাগুলোর সংখ্যা। তাহলে টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা 15টা, আর উপরে থাকবে হচ্ছে 328। এবার 15টা যদি 328 ভাগ করি তাহলে কত হবে 21.87। এটি হচ্ছে গড় মৌলিক সংখ্যা থেকে গড়। মৌলিক সংখ্যাগুলো আগে বের করে নিতে হবে, তারপর তার থেকে আমরা গড় নির্ণয় করতে হবে। তো আশা করি 4 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। এবার যা হচ্ছে 5 নম্বরে কি বলা আছে আমরা যদি লক্ষ্য করি মধ্যক কি উদাহরণ দাও, এটা সংজ্ঞা আসতে পারে। তাহলে আমরা লিখতে পারি মধ্যক হলো সংগৃহীত উপাত্তের মধ্যম মান। মধ্যক মানে হচ্ছে মধ্যম, মাঝখানে যা থাকবে। প্রদত্ত উপাত্ত সমূহের মানের ক্রমানুসারে সাজালে, যেখানে কিন্তু বলা আছে যে মানের ক্রমানুসারে উপাত্ত যাই দেওয়া থাকুক না কেন ওইগুলোকে মানের ক্রমানুসারে সাজাতে হবে। সাজিয়ে যে মান উপাত্তগুলোর সমান দুভাগে বিভক্ত করে সেটি হলো কি উপাত্তের মধ্যক। আমি আরও সহজ করে একটা উদাহরণ দিই, যেমন 1 2 3 4 5 6 7। এদিকে লক্ষ্য করো, এদিকে হচ্ছে 3টা সংখ্যা, এদিকে আছে 3টা সংখ্যা।
তাহলে মাঝে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কি হয়ে যাবে? মধ্যক। অর্থাৎ 4 হচ্ছে কি এখানে মধ্যক, অর্থাৎ মাঝে যা থাকবে এটা এদিকে মাঝে, এদিকে কি আছে? মাঝে। তার মানে এখানে 4 হচ্ছে কি মধ্যক। আশা করি মধ্যক কি উদাহরণ সহ বুঝতে পেরেছ। এবার দেখব হচ্ছে প্রচুরক। প্রচুরক কাকে বলে? উদাহরণ দাও। তাহলে প্রচুরক কাকে বলে আমরা যদি লক্ষ্য করি, প্রচুরকটা কি লিখছি? প্রচুরক হচ্ছে প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্তটি সর্বাধিকবার থাকবে সেই উপাত্তগুলোকে কি বলা হয়? প্রচুরক বলা হয়। এখন অনেক প্রশ্ন আছে, যদি কখনো কোনো উপাত্তে একটি সংখ্যা সর্বাধিকবার না থাকে তাহলে এই অঙ্কের কোনো প্রচুরক হবে না। যদি কোনো সংখ্যা সর্বাধিকবার থাকে তাহলে এই অঙ্কেরই প্রচুরক আছে। আবার যদি কোনো দুটি সংখ্যায় সর্বাধিকবার থাকে তাহলে এই অঙ্কের প্রচুরক দুইটাই হবে। আচ্ছা, যেমন আমি এখানে লিখলাম 1 2 3 4 6 তিনবার লিখলাম, তারপর লিখলাম 7, তারপর লিখলাম 8। তাহলে কিন্তু এখানে স্বভাবতই বোঝা যাইতেছে যে 6 আছে সর্বোচ্চ কতবার? 6 আছে সর্বোচ্চ হচ্ছে 3 বার। তার মানে এই অঙ্কের প্রচুরক কত হবে? 6। তো আশা করি প্রচুরক কাকে বলে উদাহরণ সহ বুঝতে পেরেছ। এবার এরকম ছোট অঙ্কের মধ্যে সর্বশেষ একটি অঙ্ক বোঝাবো হচ্ছে 7 নম্বর। বলছে কোনো উপাত্তের সাংখ্যিক মান 2 3 5 7 8 8 8 9 11 8 11 12 হলে এর প্রচুরক কত? লক্ষ্য করো এখানে কিন্তু সবগুলো সংখ্যায় ধারাবাহিকভাবে দেওয়া ছিল, কিন্তু এখানে 8-এর পরে 9, পরে 11, তারপরে আবার 8 আসছে। তার মানে অবশ্যই আমাকে কি করতে হবে? উপাত্তগুলোকে একটু সাজিয়ে লিখতে হবে। তো এই অঙ্কে যদি প্রচুরক নির্ণয় করতে হয় তাহলে উপাত্তগুলোকে প্রথমে সাজাবো। 2 3 5 7 8 8 এখানে 2 বার ছিল, পরে আবার একটা 8 লিখবো, পরে 9 লিখবো, পরে 11 লিখবো 2 বার, পরে লিখবো 12। তার মানে প্রথমে আমার কাজ হচ্ছে সাজিয়ে নিলাম। সাজানোর পরে এখানে দেখবো হচ্ছে, দেখো এখানে 11 আছে 2 বার, আর 8 আছে সর্বাধিক 3 বার, বাকি সবগুলো সংখ্যা একবার করে আছে। তাহলে এখানে 8ই মূলত আছে কয়বার? সর্বোচ্চ 3 বার। তাহলে আমরা লিখতে পারি এই উপাত্তে 8 আছে সর্বাধিক 3 বার। সুতরাং যে সংখ্যাটা সর্বাধিকবার থাকবে এটা হচ্ছে কি প্রচুরক। তার মানে এই উপাত্তে প্রচুরক কি হবে? 8। আশা করি আজকের আলোচনায় বা আজকের তথ্য অনুসন্ধান এবং বিশ্লেষণে যে ছোট অঙ্কগুলো তোমাদের সামনে সলভ করলাম, আশা করি সবগুলো অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এরকম অঙ্কগুলো যদি বেশি বেশি করে করো আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক ভালো হবে। পরবর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই বড় অঙ্ক অর্থাৎ দৃশ্যপট নির্ভর অঙ্ক বা সৃজনশীল অঙ্ক কীভাবে আসবে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।